তথ্যের ভ্রান্তি করাটা অসততা, আর এটাই করে যাচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ভুল তথ্য প্রচার করছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুয়ো এবং জালি প্রচার চালাচ্ছে তারই, আর কখনোই বরখাস্ত করা যায় না। রবিবার সিপিআইএম কোচবিহার জেলার সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথাই বললেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 2020 সালে করোনার প্রকোপে লকডাউন এবং কর্মহীন মানুষের সংখ্যা ক্রমান্বয়ে যখন বৃদ্ধি পাচ্ছিল, ঠিক এই সময় সিপিআইএম সহ বামপন্থী দলসমূহ কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রেখেছিল আয়করের আওতাভুক্ত নন এই অংশের মানুষকে মাসিক 7,500 টাকা করে অনুদান দেওয়া হোক, যে দাবি আজও চালিয়ে আসছেন তারা। অথচ রাজ্যের শাসক দল বিভিন্ন সংবাদ মাধ্যমকে ব্যবহার করে একটি ভুয়ো প্রচার চালানোর চেষ্টা করছেন, যে সম্প্রতি দেশের বিরোধী দলগুলির প্রতিনিধিদের নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে একটি ভার্চুয়াল সভা হয়েছে এবং এই সভায় নাকি এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন এই অনুদান দেবার। এটাই নাকি প্রথম এবং দারুণ প্রস্তাব। এই প্রচারের এদিন তিনি তীব্র বিরোধিতা করেন সুজন চক্রবর্তী। এদিন সাংবাদিক বৈঠকে সুজন চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল টুর্নামেন্টে অংশ নিতে পারবে কিনা তা নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছে। এ ব্যাপারে আগেও মুখ্যমন্ত্রীকে সমস্যা মেটানোর অনুরোধ জানিয়েছিলেন তিনি নিজেই। পরবর্তীতে মুখ্যমন্ত্রী চুক্তি করেন একটি বেসরকারি কোম্পানির সঙ্গে, যার নাম পশ্চিমবঙ্গের কেউই জানত না। এই চুক্তির পর কোম্পানি এ রাজ্যের সকলকে জানালেও রাজ্য কোম্পানির ব্যবসায় লাভবান হলো ঠিকই, কিন্তু তা যুক্তি হয়েছিল আজও বোঝা গেল না। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আলাদা রাজ্যের দাবি সমর্থন জানানো নিয়ে তাকে আক্রমণ করার পাশাপাশি এটা বিজেপির দ্বিচারিতা বলে উল্লেখ করেন তিনি। শনিবারই জলপাইগুড়িতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাশে বসিয়ে তার যে উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবিকে সমর্থন জানিয়েছেন। এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, বিজেপি তৃণমূলের কংগ্রেস দুজনেই শুধুমাত্র ভোটের জন্য সাধারণ মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে। দিলীপ ঘোষ কলকাতায় এক কথা বলছেন, উত্তরবঙ্গে এসে অন্য এক কথা বলছেন। শুধুমাত্র ভোটের জন্যই এই ধরনের কাজ করা। তৃণমূল কংগ্রেস এ কাজ করছেন, কখনো কামতাপুরি, কখনো ভোট শেষ হয়ে গেলে। এগুলো কোথায় গেল? সাংবাদিক বৈঠক করে সুজন চক্রবর্তী কি জানালেন শুনে নেব। খারাপ ব্যাপার, গত দুদিন ধরে দেখছি সংবাদ মাধ্যমে একটা ভুয়ো বা জালি প্রচার চলছে। প্রচারটা এইরকম যে ভার্চুয়াল মিটিং হয়েছে, যেখানে বিরোধী দল সবাই ছিলেন কংগ্রেস প্রেসিডেন্টের নেতৃত্বে। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী নাকি প্রস্তাব দিয়েছেন এবং সেইটাই নাকি প্রথম দারুণ প্রস্তাব, যে 7,500 টাকা করে দিল্লির সরকার যেন সবাইকে ক্যাশ ট্রান্সফার করে। মুখ্যমন্ত্রী বলুন, একবার কেন 5 বার বলুন, আগে বলেননি কেন, এখন বলছেন, বলুন, ভালো করে বলুন। কিন্তু সব আমি মনোভাব দেওয়াটা কোনো কাজের কথা না। যেটা যে করলো না সেটা সে যদি বলতে থাকে বেশিরভাগ, আমি আপনাদের কাছে একটা চিঠি দেবো। এপ্রিল মাসের 2020 3 তারিখ, সেখানে বামপন্থী দলগুলো সবাই যৌথভাবে কেন্দ্রীয় সরকারকে 2 তারিখে চিঠি দিয়েছেন। 3 তারিখে প্রেস রিলিজের কপি দ্বারা আমি আপনাদের দিয়ে দেবো, এবং তার পরবর্তীকালে আবার আমি 14 তারিখে প্রেস রিলিজের কপিটা দিয়ে দেবো। খুব নির্দিষ্টভাবে আমাদের পার্টির থেকে বা বামপন্থী সংগঠনগুলো থেকে দাবি করা হয়েছিল, the experience of 3-week lockdown has shown the large-scale spread of hunger and inadequate shelter for a significant section of our people. It is imperative that the government must immediately implement a rupees 7,500 ex gratia cash transfer, 7,500 ex gratia cash transfer to all non-income tax paying families. যে পরিবারের ইনকাম ট্যাক্সের আওতার বাইরে তাদের সবাইকে 7,500 টাকা করে এক্স গ্রাটিয়া ক্যাশ ট্রান্সফারের দাবি বামপন্থীদের এবং তারপর সর্বভারতীয় দলগুলোরও দাবি বটে। এবং সেই দাবি নিয়ে এপ্রিল মাসের 2020 তারা দিল্লিকে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। এবং আচ্ছা, কেউ বলতে পারে মুখ্যমন্ত্রী জানতেন না, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে। পশ্চিমবাংলায় আমি এবং আব্দুল মান্নান একাধিকবার মুখে যা বলেছি, একটা চিঠির কপি হাতের কাছে পেয়ে গেলাম। 25/4/2020 আমরা চিঠি দিচ্ছি দুজনে মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি আপনাদের কপি দিয়ে দেবো। তাতে নির্দিষ্ট বলা হচ্ছে, প্রস্তাব, গত 1 মাসের বেশি হয়ে গেল কাজ বন্ধ, মানুষের হাতে পয়সা নেই, তখন সবে লকডাউনের 1 মাস, ওষুধ সহ জিনিসের দাম ঊর্ধ্বমুখী, বাজার খোলা অথচ জরুরি এবং প্রয়োজনীয় জিনিস কেনার মতো সামর্থ্য নেই, ক্ষেতমজুর, দিনমজুর, অসংগঠিত শ্রমিক, অস্থায়ী, ক্যাজুয়াল, চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী, সাধারণ, প্রাইভেট টিউটার, ছোট দোকান, ব্যবসা ইত্যাদি, এরা ভয়ঙ্কর সংখ্যা, মানে অল সেকশন যারা করে। স্বভাবতই কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করা হয়েছিল
এদের মাসে ন্যূনতম 7,500 টাকা প্যাকেজ দেওয়ার জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার বাস্তবত কিছুই করেনি। তাও আমরা উল্লেখ করছি, এই পরিবারগুলির গ্রাসাচ্ছাদনের জন্য মাসিক ন্যূনতম 2,000 টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে প্যাকেজ দেওয়ার দাবি সর্বদলীয় সভায় আমরা জানিয়েছিলাম। সর্বদলীয় সভাটা হয়েছিল সামডে ইন মার্চ। সর্বদলীয় সভায় আমরা জানিয়েছিলাম এটা খুবই জরুরি, নিশ্চয়ই বুঝবেন। সেইটা উনি করেননি। রাজ্য সরকারকে আমরা যা বলেছিলাম সেটা উনি করেননি। দিল্লি সরকারকে আমরা যা বলেছিলাম দিল্লি সরকার তা করেনি। সেটা ওনাকে জানানো হয়েছে, উনি চুপ করে থেকেছেন। পরে এখন একটা 500 টাকার গল্প আছে, বলা হয়েছিল মিনিমাম 2,000 টাকা। তাহলে হয় 500, মিনিমাম 2,000 টাকা। এটা লকডাউনের সময়, এটা অন্য সময় নয়। তাহলে সেটা উনি করলেন না। বরং আমি এটাও মনে করে দিচ্ছি, সর্বভারতীয় নিয়ে আন্দোলন হয়েছে, সারা ভারত ধর্মঘট হয়েছে। 26শে নভেম্বরে ধর্মঘটের মূল দাবি কি ছিল? একটা মূল দাবি ছিল মাসিক 7,500 টাকা ক্যাশ ট্রান্সফার, এই যে কথাটা আমরা বলছি। তাহলে এই দাবিতে ধর্মঘট করেছি আমরা সবাই। সেই ধর্মঘটের বিরোধিতা করেছে দিল্লিতে বিজেপি, সারা দেশে, পশ্চিমবাংলায় তৃণমূল। যারা 7,500 টাকার ক্যাশ ট্রান্সফারের কথাটা শুনে কিছু বলেনি, চুপ করে দেখেছে। রাজ্যের 2,000 সেটা দেয়নি। এখন ভোট ফোট ইত্যাদি ইত্যাদি করে কি একটা 500 টাকার মতো চালু করেছে। এই দাবি নিয়ে সারা ভারতের ধর্মঘট হয়েছে। সেই ধর্মঘটের বিরোধিতা করেছে তৃণমূল। আজকে যদি তারা দাবি করে যে এই আমরাই দাবি করছি, এটাই যেন জীবনের প্রথম দাবি কেউ করলো, তাহলে সেটা সত্যের অপরাধ হয়, সেটা ভুয়ো কথা হয়, সেটা জাল যেভাবে চলছে, জালি এবং ভুয়ো তার সঙ্গে সমতুল হয়। আমি বলবো এরকমের অপচেষ্টা করাটা সবসময় ঠিক নয়। যদি করে, সেই কারণেই আমি 3টে চিঠির কপি আপনাদের দিয়ে দেবো। আশা করি সেটা আপনারা লোকের কাছে ঠিক মতো করে হাজির করবেন। তথ্যটা যেন ঠিক থাকে, তথ্যের ভ্রান্তি করাটা অসততা। সেই অসততা এটা কখনো বরদাস্ত করা যায় না। সেই কারণে আমি কারেকশন করে দেওয়ার জন্য বলছি, মুখ্যমন্ত্রী দয়া করে আমি করেছি ভাবটা বন্ধ করুন। অনেক হয়েছে, নো ফার্ম। এটা এক। আমার দ্বিতীয় যে প্রসঙ্গ সেটা হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যের যে শতবর্ষের ঐতিহ্যশালী ইস্টবেঙ্গল ক্লাব, সেই ক্লাবটা খেলায় অংশ নিতে পারবে কিনা আইএসএল বা অন্য খেলাতে ইভেন্ট, এটা এখন দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। আমরা সবাই তখন সবাইকেই বলেছিলাম, মুখ্যমন্ত্রীকে আমি নিজেও বলেছিলাম যে আইএসএল এ খেলার জন্য যেন সুযোগ পায় তার জন্য ব্যবস্থা করুন। কি দেখলাম আমরা? মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে একটা চুক্তি করলেন, কোন শ্রীবাঙুর নাকি একটা। এই চুক্তি করার পর শ্রীবাঙুরের নাম সবাই জানলো, তাদের শ্রীবাঙুরের ব্যবসা লাভ হলো, এটা ঠিক। কিন্তু কি চুক্তি হলো না হলো, সেটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে আজ পর্যন্ত বোঝা গেল না। ক্লাব ইস্টবেঙ্গল খেলতে পারবে কিনা এই কোয়েশ্চেন এসে যাচ্ছে। আমি আগে মুখ্যমন্ত্রীকে বলেছি, আমি আবার আপনাদের মারফত মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি উপস্থিত থেকে চুক্তি করেছেন, এটা আপনার দায়িত্ব গ্যারান্টি করা যাতে ইস্টবেঙ্গল খেলতে পারে। আপনি উপস্থিত থেকে চুক্তি করেছেন, আপনার দায়িত্ব গ্যারান্টি করা আপনি কোন কোম্পানি কাকে কিভাবে, কার সুবিধা কি অসুবিধা কি দেখছেন, আপনার সাবজেক্ট। কিন্তু আপনি উপস্থিত থেকে চুক্তি করেছেন, এটা আপনার দায়িত্ব গ্যারান্টি করা যাতে ইস্টবেঙ্গল খেলার সুযোগ পায়। লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল সমর্থক তারা সেটাই চাইবে। খেলার মাঠ থেকে তাদেরকে বাতিল করে দেওয়ার এই রকমের কোনো প্রচেষ্টা বাংলার মানুষ সাধারণভাবে, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান, এই 3টে টিম যেভাবে বাংলায় বরাবর একটা ক্রেডিবিলিটি নিয়ে চলে, এটা কেউ কখনো মানবে না, এটা কখনো হয় না, এটা হওয়া উচিত নয়। আমাদের খুব কথাটা স্পষ্ট, এক, যেন ইস্টবেঙ্গল খেলার মাঠে ঠিকমতো করে খেলার সুযোগ পায়, যেটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, মুখ্যমন্ত্রী দেখুন। 2, শতবর্ষের ইস্টবেঙ্গল তার ঐতিহ্য, মর্যাদা এবং অধিকার রক্ষা করে যেন খেলার মাঠে সে উপস্থিত থাকতে পারে, এটা দেখাটা সবার কাজ, মুখ্যমন্ত্রী বিশেষ করে। কারণ এগ্রিমেন্টের নামে কি করেছেন সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, ওনাকেই এটা সেটেল করতে হবে যাতে এক, খেলতে পারে, 2, যাতে ঐতিহ্য, মর্যাদা এবং অধিকার রক্ষা করে ইস্টবেঙ্গল চলতে পারে। মুখ্যমন্ত্রীর কাছে সেই অ্যাপিলটা আমাদের থাকবে। এই দুটো কথা বলার জন্য আমি আপনাদের বলেছি। উত্তরবঙ্গের রাজ্যের দাবি করেছিল, সেই সময় দিলীপ ঘোষ বলেছিল যে দল এর বিরোধী। এখন গতকাল পাশে দাঁড়িয়ে জন বার্লা, দিলীপ ঘোষও উত্তরবঙ্গের রাজ্যের দাবিকে সমর্থন করছে। ঠিক আছে, বিজেপির মুখোশ খুলে গেল।
দিলীপ ঘোষ গতকালকে বিজেপির মুখোশটা খুলে দিলেন আবার। কলকাতায় বসে উনি যখন বলেছেন তখন বলেছেন যে আমরা এই দাবি, আমরা মানে বিজেপি এই জন বার্লার দাবিকে আমরা মানছি না। আর জন বার্লার পাশে বসে গতকালকে এখানে এসে বললেন জন বার্লার দাবিকে আমরা সম্মতি দিচ্ছি। তাহলে যখন উনি উত্তরবঙ্গে নয় তখন এক কথা বলবেন, যখন উনি উত্তরবঙ্গে তখন আরেক কথা বলবেন, এটা বিজেপির দ্বিচারিতাকেই স্পষ্ট করছে। রাজ্য ভাগের চক্রান্ত কোনোভাবেই বাংলার মানুষ মানবে না। হাজার রকম সুবিধা অসুবিধা আছে, কিভাবে তাকে গড়ে তোলা যায় সেটা দায়িত্ব সবাইকেই নিতে হয়, সেটা নিয়ে লড়াই আন্দোলন চলে এবং চলতে হবে, সে দাবি আমাদের বরাবর করি। কিন্তু ছোট ছোট রাজ্য করে যে সমাধান হয় না, উত্তরাখণ্ড বা অন্যান্য রাজ্য বিজেপি যে ভাগ করেছে তার মধ্যে স্পষ্ট হয়ে গেছে। বা আসলে এটা যে রাজনৈতিক মনোভাব থেকে বিজেপি দেখছে, তৃণমূল একই জিনিস করেছিল, কামতাপুরী, গ্রেটার কুচবিহার, কোথায় গেল সেগুলো? ভোটের জন্য বলেছিলেন, ভোটের পর ভুলে গেলেন কেন? তাহলে ভোটের জন্য মানুষকে বিভ্রান্ত করা এটা তৃণমূল করেছে, বিজেপি একই জিনিস করছে। গোর্খাল্যান্ড বলে এই নিয়ে পরপর 3 বার বিজেপি সাংসদ জিতল দার্জিলিং। ভোটের আগে যা বলে ভোটের পরে সে কথাটা বলে না। তার মানে আসলে মনের মধ্যে যাই থাকুক, ভোটের জন্য দ্বিচারী মনোভাব নিয়ে বিজেপি চলছে। আমি দিলীপ ঘোষের এই কথাকে কলকাতা একরকম, উত্তরবঙ্গে এসে আরেক রকম দ্বিচারিতা বলে মনে করি। বাংলার মানুষ ঐক্যবদ্ধ, বাংলার সমৃদ্ধি সেইটাই চাইবে, সেই মনোভাবেই আমাদের সবার চলতে হবে বলেই আমার